নিশির রাত, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি 18 নাম্বার এপিসোডে। আজকে একটা ঘটনা রয়েছে, তো সংক্ষেপে বলি। নিশান ও চিত্রা একটি গ্রামের বিয়ে বাড়িতে গিয়েছিল। হঠাৎ চিত্রার বাড়ি থেকে ফোন আসে, তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই খবর শুনে তারা বাড়ি যেতে চায় রাতের শেষ ট্রেনে। সেখান থেকে শুরু হয় তাদের সাথে ভৌতিক কিছু ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু করছি 18 নাম্বার এপিসোড। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিচে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার পর নিশান ঘড়ি দেখে বলল, ইস, কলকাতার ট্রেন এখন 1.5 ঘন্টা। কি করবে ততক্ষণ চিত্রা? ও কি গ্রাম গ্রাম জায়গা, মশাও আছে। আমি বললাম, কি মুশকিল, এটা তো গ্রামই, আগে ভাগে খেয়ে নিলাম, বিয়েটা একটু দেখে যাই বরং। নিশান হতাশভাবে এদিক ওদিক তাকালো। সত্যি গণ্ডগ্রাম যাকে বলে। নিশানের অফিসের এক বয়স্কের ভদ্রলোকের ভাইজির বিয়ে। অসীমবাবু নিশানকে একাধিক সূত্রে বহুবার ধরে ভালো করে চেনেন। সন্নিবদ্ধ অনুরোধ করেছিল আমাদের আসতে। কলকাতা থেকে 1.5 ঘন্টা মতো, দিনে 2টো ট্রেন। আমরা দুপুরে পৌঁছেছি। ওরা রাত্রে থেকে যেতে বলেছিল, কিন্তু আমরা 8টার ট্রেনে ধরেই ফিরে যাব ঠিক করেছি। কাল অনেক কাজ আছে। এ বাড়িটা দোতলা পাকা বাড়ি, তবে টালির চালের, মাটির ঘরও আছে সংলগ্ন। গ্রামটায় অনেক বাড়ি এরকম, প্রচুর জুপসি মতো গাছপালা, ইলেকট্রিকের আলো আছে, তবে মিটমিটে হেজাক জ্বলছে। বললাম, কেন? আমার তো বেশ ভালোই লাগছে। গ্রামের বিয়ে আমি কখনো দেখিনি। আর রান্নাটা কি ভালো হয়েছে। আমি ফিশ ফ্রাইটা থেমে গেলাম। পাশের সামিয়ানার নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। সেখান থেকে একটা গোলমালের শব্দ। এগিয়ে গিয়ে দেখি একটা বছর 6-7-এর ছোট্ট ছেলেকে ঘিরে চেঁচামেচি হচ্ছে। বাচ্চাটি গলায় বোধহয় কিছু আটকেছে। সে প্রাণপণে আসার চেষ্টা করছে, মুখ হা করে, চোখ মুখ লাল, হাত মুঠো। পাশের এক মহিলা ওকে ধরে আর্তনাদ চেঁচিয়ে বলছে, ছোটন ছোটন। সবাই কথা বলছে একসঙ্গে। গলায় কি আটকালো? ইস, সে কেউ মাংসের টুকরো আটকেছে বোধহয়। কেন যে এইটুকু বাচ্চাকে খেয়াল রাখে না। আমি আর কিছু ভাবলাম না। মুহূর্তে এগিয়ে গিয়ে মহিলাটাকে ঠেলে সরিয়ে দিলাম। পিছন থেকে ছেলেটিকে 2 হাতে জড়িয়ে ধরে ওর বুকের খাঁচার নিচে নাভির ওপর নিজের এক হাত মুঠো করে অন্য হাতে সেটা চেপে ধরে সজোরে একটু ভিতরে ও ওপরে ধাক্কা দিলাম। একটা হেঁচকির মতো শব্দ করে বাচ্চাটির মুখ থেকে কি একটা খাবারের টুকরো ছিটকে বেরিয়ে গেল। সে মা বলে চিৎকার করে হাঁপিয়ে কেঁদে উঠল। সবাইয়ের প্রশ্ন, কৃতজ্ঞতা, প্রশংসার উত্তরের আমি কোনো মতো বললাম, হাইমলিফ ম্যানুভার ওটা। কলেজে একটা ফার্স্ট এড ক্লাসে শিখেছিলাম। বাচ্চাটির মা আমার হাত চেপে প্রায় কেঁদেই ফেলল। ভারী অস্বস্তি হচ্ছিল। ফোনের মেসেজ টুং করে আসতেই একটু দূরে সরে গেলাম। নিশান আমার সঙ্গে এলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিশাল বলল, চিত্রা, কি হয়েছে? বাবা, আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা, হাসপাতালে নিয়ে গেছে, সার্জারি হবে বোধহয়। দাদার মেসেজ এইমাত্র এলো। কানেকশন হচ্ছিল না। নিশান, কি হবে এখন? দেখি ফোনটা। আমার কাঁধে একটা হাত রেখে নিশান ফোনটা দেখলো। তারপর দাদাকে ফোন করার চেষ্টা করলো। আমাদের দুজন ফোন থেকেই কানেকশন হলো না। আমি মা আর দিদিকে কল করার চেষ্টা করলাম, একই অবস্থা। নিশান, আমাদের এক্ষুনি যাওয়ার দরকার। ট্রেনে করে পৌঁছতে সেই 10:30টায় বেজে যাবে। বাবার যদি কিছু হয়ে যায়। আমি কাঁদছিলাম। দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। মেসেজে তো বলেছে সুমন, উনি এখন মোটামুটি স্টেবল, অত অস্থির হয়েও না তো। আমি একটু ট্রেনের ব্যাপারে অসীমবাবুকে জিজ্ঞেস করি, কিন্তু জানা গেল ওই একটি ট্রেন কলকাতা ফেরার। এখান থেকে কলকাতা যাওয়ার বাস
ভাড়া গাড়ি পাওয়া যাবে না এখন। গাড়ি করে গেলেও দেরি হবে অনেক, ভালো রাস্তাও নেই। বিয়েবাড়ির নানা ব্যস্ততার মধ্যে আমাদের এই সংকটে ওরা যথেষ্ট বিব্রত হয়ে পড়লে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার কিচ্ছু ভালো লাগছিল না। নিশানকে বললাম, চলো আমরা বেরিয়ে পড়ি, স্টেশন অপেক্ষা করব না হয়, ওখানে গিয়ে একটু খবর নিলে হয় তো কিছু একটা উপায় হবে। বাড়ির লোকেরা সঙ্গে কাউকে দিতে চাইলেন স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। নিশান বলল, না না, কোনো প্রয়োজন নেই, আপনারা সকলেই এখন ব্যস্ত। এই তো সোজা গিয়ে তারপর ডান দিকে খানিকটা গেলেই সমস্যা হবে না। আচ্ছা আমরা এগোই তাহলে। ইয়ে, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমরা খবর দেব, অফিসে দেখা হবে। চিত্রা, চলো। গ্রাম্য রাস্তাটার দুদিকে গাছপালা ঝুঁকে পড়েছে, ঘরবাড়িগুলো মনে হয় বেশ দূরে দূরে, মিটমিটে আলো জ্বলছে দেখা যাচ্ছে। বিয়েবাড়ি থেকে যত দূর আসছি অন্ধকার তত ঘন হয়ে আসছে। একটা হোঁচট খেতে নিশান আমাকে ধরল। আসতে চিত্রা, ও কেন যে মরতে এখানে এসেছিলাম, তখন কি আমরা যার জানতাম তোমার ব্যাগে একটা টর্চও ছিল না। খানিকটা এগিয়ে ডান দিকে মোড় ঘুরতেই দেখি কে একজন হনহনিয়ে এগিয়ে আসছে। এখানে একটা ল্যাম্পপোস্ট রয়েছে, তার মৃদু আলোয় দেখি একজন ধুতি পাঞ্জাবি পরা ছড়ি হাতে বয়স্ক লোক, এক মাথা পাকা চুল, আমাদেরকে দেখে থমকে দাঁড়ালেন। তোমরা অসীমের বাড়ি থেকে এসছো তো? এদিকে কোথায় যাচ্ছ বাবা? নমস্কার, আমার নাম নিশান রয়, এই আমার স্ত্রী চিত্রা রূপা। স্টেশনে গিয়ে কলকাতার ট্রেন ধরব। কিন্তু আজ রাত্রে তো ট্রেন পাবে না বাবা তোমরা। খবর পেলাম আগের স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়েছে কিনা যেন, কখন সারাবে ঠিক নেই। এখানেই থাকতে হবে তোমাদের রাত্রে, কাল সকালে তখন। আমি বোধহয় মুখে হাত চাপা দিয়ে একটা অস্ফুট শব্দ করছিলাম। বৃদ্ধ আমার দিকে ভালো করে তাকালেন। কি হয়েছে মা? ওহো, তুমি তো ছোটনকে বাঁচিয়েছ আজ, তাই না? ওর একটা বিরাট ফাড়া ছিল ওই সময়, তোমার জন্যই সেটা কাটলো আজ। আমি ছোটদের ঠাকুরদা। কিন্তু তোমাদের খুব বিচলিত মনে হচ্ছে, কোনো সাহায্যের প্রয়োজন? সেই প্রায় অন্ধকার গ্রাম্য পথে দাঁড়িয়ে নিশান সংক্ষেপ ব্যাপারটা বললেন ওকে। উনি চিন্তিতভাবে চুপ করে রইলেন। আমি কান্না সামলাতে সামলাতে বললাম, বাবার সাথে বোধহয় আর দেখা হবে না। নিশান বলল, আর কোনোভাবে কলকাতা ফেরা যাওয়ায় না এখান থেকে? মানে আজ রাতে? উনি আমাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। হঠাৎ যেন একটা সিদ্ধান্তে পৌঁছালো সে। শোনো, তোমরা একটা উপায় আছে হয়তো, কিন্তু ব্যাপারটা একটু জটিল, বিপজ্জনক হতে পারে। তবে সাবধান থাকলে ভয় নেই। কিছুই বুঝলাম না, কিন্তু উদ্গ্রীব হয়ে বললাম, কি উপায় বলুন কাকু, আমরা যাব। নিশান বলল, গাড়ি ভাড়া করে? সেরকম কিছু নয়, সাধারণত এসব কাউকে বলি না, তবে কতগুলো নিয়ম আছে যেগুলো মানতে হবে, নইলে সমস্যা হবে। নিয়ম? হ্যাঁ, আমি বুঝিয়ে দেব তোমাদের। আচ্ছা এসো আমার সঙ্গে। ওপাশের ঝোপগুলো আড়ালে একটা সরু মতো রাস্তা ছিল, বৃদ্ধ আমাদের সেটা দিয়ে নিয়ে যেতে লাগলো। কোন দিকে যাচ্ছি বুঝতে পারলাম না, বাড়িঘরও চোখে পড়ছিল না। একটা ভাঙা মন্দির পেরোলাম, একটা মজে যাওয়া পুকুর, বড় বড় গাছ, পোড়া জমি। আমি নিশানের হাতটা চেপে ধরে বললাম, কোথায় যাচ্ছি গো, ভয় করছে আমার। বৃদ্ধ আমাদের দিকে ঘাড় ফিরিয়ে শান্তভাবে বললেন, ভয় নেই মা। আরও খানিকক্ষণ হেঁটে এই জায়গায় থামলাম আমরা। মনে হলো চারধারটা একটু পরিষ্কার হয়েছে যেন। চাঁদের আলোয় দেখলাম একটা প্ল্যাটফর্মের মতো জায়গায় এসে দাঁড়িয়েছি। মাথার ওপর একটা হেলে পড়া ছাউনির মতো একটা ভাঙা কাঠের বেঞ্চি, পাল্লাহীন দরজা জানলা দেওয়া পুরনো একটি খুপড়ি ঘর। সামনে দিয়ে মরচে পড়া রেল লাইন বেঁকে দুদিকে চলে গিয়ে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। বুঝতে পারলাম এটা একটা পরিত্যক্ত রেল স্টেশন। নিশান আর আমি পরস্পরের মুখের দিকে তাকালাম। বৃদ্ধ বললেন, এখানে দাঁড়াও তোমরা। হ্যাঁ, ঠিক মাঝামাঝি জায়গায়।
এখানে একটা ট্রেন আসবে একটু পরে। নিশান অবাক হয়ে বলল, ট্রেন আসবে এখানে? সে কি? প্রশ্ন করো না, অবিশ্বাস করো না। আলো আধারির মতো বৃদ্ধের কণ্ঠস্বর অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো। ভালো করে শোনো নিয়মগুলো। কি নাম বললে তোমার? নিশান ও চিত্ররূপা। এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে তোমাদের, না হলে বিপদে পড়বে। আমার মনের ভেতরটা কেমন আবছা লাগছিল। নিশান বলল, আপনি বলুন। আচ্ছা, টিকিট লাগবে না? না। এখানে তোমাদের সামনে একটা দরজা পাবে, ঠিক সেই কামরায় উঠবে। ট্রেন আসার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করবে, কিন্তু লক করবে না। তারপর তোমাদের কামরায় একজন উঠবে, এখানে নয়, অন্য কোথাও থেকে। তার সঙ্গে কোনো কথা বলবে না, তার কথার কোনো উত্তর দেবে না। সে কিছু দিলে নেবে না, চেষ্টা করবে তার দিকে না তাকাতে। ঠিক আছে? নিশান বলল, আচ্ছা। মনে হলো ওর গলা কেঁপে গেল একটু, কিন্তু সে কে তা বলা যায় না। এই ট্রেনটা অনেক জায়গায় দাঁড়াবে, তোমরা কোথাও নামবে না, কারোর সঙ্গে কথা বলবে না, কিছু কিনবে না, বুঝেছো? এবার আমি বললাম, বুঝেছি। এইভাবে তোমরা পৌঁছে যাবে হাওড়া প্ল্যাটফর্মে, নেমে যাবে, পিছনে না তাকালেই ভালো। নিশান বলল, কতক্ষণ লাগবে পৌঁছাতে? ওই ট্রেনের সময় বলে কিছু হয় না, তোমাদের গন্তব্য পৌঁছে দেবে। তোমাদের হিসেবে বেশি সময় কাটেনি। বৃদ্ধ ক্ষীণ হাসলেন। আর একটা কথা, জানি এসব হয়তো এই মুহূর্তে তোমাদের বিশ্বাস হচ্ছে না, স্বাভাবিক, কিন্তু হবে। আর এসব কথা কাউকে বলো না, কেমন? অবশ্য বললেও কেউ বিশ্বাস করবে না তোমাদের। কেউ পরে প্রশ্ন করলে বলো, আমি তোমাদের একটা গাড়ি ধরিয়ে দিয়েছি, সেটা সামনের কোনো স্টেশনে পৌঁছে দিয়েছে। কি বলবো বুঝতে না পেরে আমি ওর দিকে তাকিয়ে রইলাম। নিশান গলা ঝাড়া দিয়ে বলল, আপনি কি করে এসব জানলেন, এই সমস্ত ব্যাপার? ওসব কথা থাক, আমরা বিপন্ন। আর এই মা আমার নাতিকে বাঁচিয়েছে, তাই আমি সাহায্য করছি শুধু। আশা করি এই প্রয়োজন তোমাদের আর কখনো হবে না। এই ব্যাপারটা আমাদের চেনা ছকের বাইরে তো। আমি যা বললাম মনে রেখো। অনেক কিছু দেখতে হয়তো চেষ্টা করবে অগ্রহ করতে, অন্য নিয়ম চলে, সেসব এ জগতে কিছুই নয় তারা। আমি চলি এবার। আপনি থাকবেন না? না, শুধু যারা যাচ্ছে তারাই থাকতে পারে। সময় হয়ে এসেছে, সাবধানে যেয়ে তোমরা। দ্রুত পা ফেলে গাছপালের আড়ালে অন্ধকারে মিলিয়ে গেলেন। নিশান, কি হলো এটা? বুঝতে পারছি না। আমি একটা কিছু বলতে গিয়েই থেমে গেলাম। বাঁ দিক থেকে প্রায় নিঃশব্দে দুটো মৃদু শক্তির আলো এগিয়ে আসছে। ট্রেন আমাদের সামনে থামলো। নিশান আমার হাত ধরলো, ঠিক কামরার উঠে পড়লাম আমরা। ট্রেন প্রায় সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। আমি ওপাশে জানলার ধারে একটা সিটে বসে পড়লাম। নিশান আমাদের পাশে এসে বসলো। ঠিক এইরকম কামরা কোনো ট্রেনই দেখিনি। সিটগুলো খুবই বড়, আরামদায়ক। দেওয়ালে সবুজ রং, অদ্ভুত সব ছবি আঁকা, কি সমস্ত লেখা। চেনা চেনা মনে হলেও ঠিক চিনতে পারছি না। কোথাও আলো জ্বলতেছে দেখছি না, কিন্তু ভেতরটা অন্ধকার নয়। খুব জোরে যাচ্ছে ট্রেনটা। নিশান দেখলো ওর ফোনটা পকেট থেকে বের করছে। ভুরু কুচকে বলল, এ কি? কোনো পাওয়ার নেই, পুরো স্ক্রিন অন্ধকার। আমার ফোনটা বের করে দেখলাম একই অবস্থা, চার্জার ছিল ব্যাগে। সেটা লাগিয়েও কোনো লাভ হলেন না। আমরা দুজনে পাশাপাশি বসে রইলাম। একটুক্ষণ পরে বললাম, ওই ভদ্রলোকের কথা শুনে কি রকম যেন লাগছিল এই পুরো ব্যাপারটা। হ্যাঁ, অবিশ্বাস্য। ট্রেনের গতি সামান্য কমে যাচ্ছিল। জানলা দিয়ে বাইরে দেখলাম দুদিকে খোলা মাঠ চলে গেছে দিগন্ত অবধি। চাঁদের আলোয় থমথম করছে নিথর। নিশান বলল, চাঁদ? চিত্রা দেখো, ওদিকে জানলা দিয়ে ছোট সরু এক ফালি চাঁদ দেখা যাচ্ছে, দেখছো? আচ্ছা, এবারে আমাদের জানলা দিয়ে দেখো, আরেকটা প্রায় আধখানা চাঁদ। দুটো চাঁদ, সে কি করে হয় নিশান? জানি না চিত্রা, অদ্ভুত এক রচনায় ঝিমঝিম করে বাইরেটা। ট্রেনের গতি সঙ্গে দিগন্ত ঘুরে ঘুরে যাচ্ছে। পাথুরে রুক্ষ জমি, এখন মাঝে মাঝে বিশাল উঁচু বাড়ি, না বাড়ি কঙ্কাল, মানে লোহার খাঁচা দাঁড়িয়ে আছে। তাদের ছায়াগুলো আশ্চর্যভাবে বিভিন্ন কোণে পড়ছে, একদিকে নয়।
ট্রেন থেমে যায়। দরজা খুলে কে যেন ওঠে। ট্রেন আবার চলতে আরম্ভ শুরু করে, খুব দ্রুত। যে উঠেছে সে এক মাঝবয়সী নারী, দামি শাড়ি পরা। পলকের জন্য চেয়ে দেখি সুশ্রী মুখ, কপালে টিপ, চুলে একটা খুব লম্বা বেনি। কিরকম অস্বস্তি হয় তাকে দেখে। আমি মুখ ফিরিয়ে নেই তাড়াতাড়ি। নিশান নিচু গলায় বলে, ওর দিকে তাকিও না। মহিলাটা খানিকটা দূরে একটা সিটে বসে বলে, ও মা, তোমরা এই কামরায় আছো বুঝি? কোথায় যাবে তোমরা? ওর গলার স্পন্দন কিন্তু কেমন একটা ধাতব ঝংকার রয়েছে। এটা যান্ত্রিকতা। আমরা কেউ উত্তর দিইনি। সে বলে, কথার উত্তর দাও না কেন? তোমার নাম কি? আমার নাম জানতে চাও না? আমি বলতে পারি। আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি। তোমরা জিজ্ঞেস করো। আমি না সব জানি। আমরা চুপ করে থাকি। সে হাসতে থাকে। হাসিটা আমার মাথার ভিতর ধাক্কা দিতে থাকে। ভয় করছে না? শোনো, আমি আসলে তোমাদের নাম জানি। হি হি হি। এই যে মেয়ে, তোমার বাবা জন্য খুব চিন্তা করছো না? আহা, তোমার বাবা কেমন আছে জানতে চাও না? আমি কিন্তু জানি। আমি দাঁতে দাঁত চেপে চোখ নামিয়ে থাকি, কিন্তু চোখের কোণে একটা অদ্ভুত ব্যাপার দেখি। মহিলার লম্বা কালো বেনির ও ডান হাতে নিজের থেকেই পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে। হাতটা ক্রমশ আরো লম্বা হচ্ছে। সেটা সে আমার দিকে বাড়িয়ে দিল। কি একটা অচেনা সরু সরু পাপড়িওয়ালা সাদাটে ফুল ওর হাতে। সেটা একটু একটু নড়ছে। একটা ভারী গন্ধে কামড়াটা ভরে যায়। এ নাও। সে খুব কোমল গলায় বলে, তোমার বাবার মাথায় ঠেকিয়ে দিও, ভালো হয়ে যাবেন। আমি সম্মোহিত মতো হাত বাড়াতে যাই। নিশান আমার হাত চেপে ধরে। চিত্রা, না। কি করছো? আমি হাত টেনে নিয়ে নিশানের কাঁধের মুখে গুজে চোখ আধো বন্ধ করে রাখি। ট্রেনের গতি বাড়ে। সেই মহিলার কথা বলতেই যেতে থাকে। তার গলায় সঙ্গে ট্রেনের শব্দ মিলে আমার মাথার ভিতরটা ঝমঝম করে। ট্রেনের অতর্কিতে একটা টানেল ঢুকে পড়ে। ভেতরে দেওয়ালের দুধারে লাল নীল সবুজ আলো ঢেউয়ের মতো বয়ে যায়। যেতেই থাকে। তারপর অন্ধকার, শুধু অন্ধকার। মহিলাও চুপ। কতক্ষণ কাটে। ট্রেনটা বেরিয়ে আসে একটা নীলচে কুয়াশার মধ্যে। তারপর থামে। সামনের মহিলা দরজা খুলে নেমে যায়। আমি সোজা হয়ে বসি। এটা এটা একটা স্টেশন। বেশ বড়, শেড দেওয়া, অনেক লোক। তারা সকলে স্থির হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, সামনের দিকে চেয়ে। কুয়াশাটা এখানেও। আর ফেরিওয়ালা ঘুরে বেড়াচ্ছে তাদের অনেক রকম পসরা নিয়ে। চা, খাবার, জল, কত রকমের অদ্ভুত খেলনা, রুমাল, গয়না, খাঁচায় করা পাখি, বাসন, বই। জিনিসগুলো ঠিক যেন কেমন, ঠিক স্বাভাবিক নয়। ভালো করে দেখতে গেলেই কেমন বেঁকে চড়ে যাচ্ছে। ফেরিওয়ালা গুনগুন করে কথা বলছে। আমাদের জানলায় এসে কাচের টোকা দিচ্ছে। নিশান হঠাৎ বলে, খুব চেষ্টা পেয়েছে, কিন্তু না না, জানলা খুলো না। খাঁচায় করে অনেকগুলো পাখি নিয়ে একটা টুপি পরা লোক আমাদের জানলায় এসে দাঁড়ায়। কাচের টোকা দিতে থাকে। পাখিগুলো ধূসর লম্বার মতো, খুব তীক্ষ্ণ ঠোঁট, খুব বড় বড় গোল গোল লাল লাল চোখ। নিশান মাথা নেড়ে বলে, না। লোকটা দুর্বোধ্য ভাষায় কি যেন বলতে থাকে। ট্রেনটা ছেড়ে দেয়। লোকটা হঠাৎ খাঁচার দরজা খুলে দেয়। আর পাখিগুলো ডানা ঝাপটাতে যুক্তিহীন ভাবে জানালার কাছের মধ্যে দিয়ে আমাদের কামরায় ঢুকে উড়ে বেড়াতে থাকে। নিশান, আমি চেঁচিয়ে উঠি। ট্রেনের গতি বাড়তে থাকে। পাখিগুলো চক্রাকারে উঠতে উঠতে এদিক ওদিক জানলার মধ্যে উড়ে বেরিয়ে যায়। আমি বলি, নিশান, এসব কি হচ্ছে? এই ট্রেনটা কি? এই জায়গাগুলো কি? কি জানি। এই যে বুড়ো ভদ্রলোক বলছিল না, অনেক কিছু দেখতে হবে, সেসব অগ্রাহ্য করো। অন্য নিয়ম, অন্য জগৎ। আচ্ছা, এই ট্রেন অন্য যাত্রীরাও আছে? আছে মানে আছে নিশ্চয়ই। ওঠার সময় আমি লক্ষ্য করিনি। আমিও না। কেউ নামেনি। আমরা ছাড়া কেউ ওঠেনি। আচ্ছা, আমরা কি স্বপ্ন দেখছি? সবকিছু কেমন অবাস্তব না? বাবা বাবা কেমন আছেন কে জানে। কতক্ষণ কাটলো নিশান? বোঝা যাচ্ছে না। আমার ঘড়ি বন্ধ হয়ে আছে। 7:20 ট্রেনে উঠেছিলাম। এখন বোধহয় সময়ের কোনো মাপ নেই। ট্রেনটা আর একটা স্টেশনে থেমে যায়। এটা একটা ছোট্ট স্টেশন। করগেটের ছাউনি, টিকিট কাটার খুপড়ি ঘর যেমন থাকে। ছাদ থেকে আলোর ডুম ঝুলে আছে।
যেগুলো দুলছে। অনেকগুলো খয়েরি রঙের বেঞ্চি, সবগুলোতে যারা বসে আছে তারা বোধহয় বিয়েবাড়ি থেকে ফিরে যাচ্ছে। সকলে খুব সাজগোজ করে, মেয়েদের পরনে দামি গয়না। আমাদের জানলার ঠিক সামনেই বর বউ বসে আছে। বরের মাথায় টোপর, বউটা সিথি মৌর, চন্দন, লাল বেনারসি গয়না পরে আছে। হঠাৎ চমকে আমি নিশানের কাঁধে আঁকড়ে ধরি। নিশান, দেখো, এরা ওই অসীমবাবুর বিয়েবাড়ির সবাই না? নিশান ভালো করে দেখে। হ্যাঁ, ওরাই তো। চিনতে পারছি কয়জনকে। ওই তো অসীমবাবু কোণের দিকে বেঞ্চিটাতে, পাশের ও দাদা, আর ওই ছেলেটা আমাদের স্টেশনে থেকে নিতে এসেছিল। আশ্চর্য, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারো কোনো প্রতিক্রিয়া নেই। চোখগুলো কেমন শূন্য। নিশানের কণ্ঠ অস্পষ্ট। জানলার ঠিক সামনেই বসে থাকা কোণে বউটার দিকে তাকাই আমি। ওর নাম মন্দিরা, সবাই মুনি বলে ডাকছিল। ভারী মিষ্টি মেয়ে, নববধূ সাজে খুশিতে ঝলমল করছিল। ওকে রূপোর ওপর মিনের কাজ করা একটা নেকলেস উপহার দিয়েছিলাম। খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিল ওর। আর এখন বসে আছে আমার সামনে, আমাদের দিকে নিষ্পাপ দৃষ্টিতে চেয়ে। ওর গলায় সেই নেকলেসটা দুলে যাওয়ার আলো ছায়া চিকচিক করছে। ওর পাশে সেই বাচ্চাটা ছোটন, যার গলায় খাবার আটকে ছিল, ওর মায়ের কোলে বসে। দুজনে স্থির দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে। মন্দিরা আস্তে আস্তে দুহাত তুলে ওর গলায় জুয়ের মালাটা চেপে ধরে, তারপর টুকরো টুকরো করে সেটাকে ছিঁড়তে থাকে। আমার মুখ থেকে ওর দৃষ্টি সরে গেল না। ছেঁড়া ফুলের টুকরোগুলো এলোমেলো হয়ে উঠতে থাকে। আর প্ল্যাটফর্মে বসে থাকা মানুষদের, ওরা কি মানুষ? অবয়বগুলো প্রান্তরেখা একটু একটু করে ভেঙে গুড়িয়ে উড়ে যেতে থাকে। প্ল্যাটফর্ম জুড়ে ওড়ে একটা তীক্ষ্ণ শীষের মতো শব্দ। ট্রেনটা চলতে শুরু করে। ট্রেনের গতি বাড়ে, খুব জোরে দুলতে থাকে। নিশান ভারসাম্য রাখতে কামরার দেওয়ালের একটা হাত রেখে ভীষণ চমকে যায়। আমায় বলে, চিত্রা, এটা ছুঁয়ে দেখো। আমি সন্তর্পণে সবুজ দেওয়ালটা আঙ্গুল রাখি। সেটা ধাতব নয়, একটু নরম কোনো কিছুতে তৈরি। স্পর্শটা উষ্ণ। শিউরে উঠে হাত সরিয়ে নিই। আমি আর নিশান পরস্পরের হাত আঁকড়ে ধরে একটা ঘোরের মধ্যে ডুবে যাই। কখন কি শেষ হয়ে যাবে এই অবাস্তব যাত্রা? কোথায় যাচ্ছি? কেমন যেন মনে হয় চিরকাল চিরকাল আমরা এই ট্রেনেই ছিলাম, থাকব। আমাদের বাস্তব জীবনটাই যেন স্বপ্ন ছিল। ট্রেনটা থামে, আবার চলে। এমনইভাবে সময় কাটে কিংবা কাটে না। একটা স্টেশনে আবার দাঁড়ায় ট্রেনটা। আমরা খেয়াল করি কখনো কখনো কোনো স্টেশনে কোনো নাম দেখি না, কিংবা হয়তো থাকলেও পড়তে পারি না। এই স্টেশনটা জনশূন্য, কেউ কোথাও নেই। শুধু জানলার সামনে একটা বেঞ্চি, একটা পাটকিলে রঙের বিড়াল বসে আছে। নীল সবুজ আর হলদে সোনালি দু রঙের দুটো চোখ মেলে সে আমাদের দেখতে থাকে। নিশান, ওই দেখ। দেখছি। আমাদের চমকে দিয়ে পাশ থেকে জানলার সামনে একটা লোক এসে দাঁড়ায়। খুব লম্বা, খুব রোগা, তেকোনা মতো মুখে, চোখের সব চেটে মনির বিশাল। তার পেছনে যেন ছোট ছোট আলো জ্বলেছে। মুখের হাঁটা খুব চওড়া, প্রায় অবিশ্বাস্যভাবে কানের নিচ অবধি ছড়ানো। সে আমার দিকে তাকিয়ে হাসে। ধারালো অনেক দাঁত দেখা যায়। আমি ভয়ে নিশানের দিকে সরে আসি। লোকটার মুঠোয় কিছু একটা নিয়ে আমাদের দিকে বাড়িয়ে দিয়ে কি যেন বলতে থাকে। ট্রেনটা চলতে শুরু করে। লোকটা আমাদের জানলার সঙ্গে এগোতে থাকে। ট্রেনের গতি বাড়ে। সেও অনায়াসে সঙ্গে সঙ্গে পা ফেলে চলে। আতঙ্কে কাঠ হয়ে গিয়ে দেখি ট্রেনের প্রবল গতি অগ্রাহ্য করে সে জানলার পাশে দাঁড়িয়ে চলেছে। আমি আর সহ্য না করতে পেরে নিশানকে জড়িয়ে ধরে বলি, চোখ বুজে থাকো চিত্রা, আর তাকিও না। আমিও তাই করেছি। এটা কি আদৌ ট্রেন? আচ্ছন্নতার মধ্যে হঠাৎ মনে হয় চারপাশে অনেক লোক, চেঁচামেচি, হট্টগোল, ঠেলাঠেলি। আমার চোখে পাতা খুব ভারী, ভালো করে তুলতে পারি না। কারা যেন ঠেলে জোর করে তুলে দেয় আমাদের। একটা নীল আলো চারপাশে মুহূর্তের মধ্যে ঝলসে যায়।
আমি নিশানের হাত আঁকড়ে থাকি, অন্য হাতটা আমার ব্যাগের স্টপে। মনে হয় পায়ের নিচে একটা অন্য কিছু, যেন উজ্জ্বল আলো চারিদিকে। চোখ ধাঁধা লাগে। লোকজনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দুজন। হাওড়া স্টেশন। বেশ কিছু যাত্রী বোধহয় বিভিন্ন ট্রেন থেকে নেমে ব্যস্ততার ভাবে এদিকে ওদিকে যাচ্ছে। তাদের মধ্যে আমরাও আছি। একটা সুটকেস হাতে লোকের বিরক্ত ধাক্কা সামলে নিয়ে এদিক ওদিক তাকিয়ে নিশান বলল, ঠিক কোন দিক থেকে এলাম আমরা? বলো তো চিত্রা। আমি নিশ্চিতভাবে বললাম, বুঝতে পারছি না তো। দুজনে চোখ তুলতেই ওপরের এক জানলায় সময়ের ডিসপ্লে দেখলাম 8:15। আমরা পরস্পরের মুখের দিকে চেয়ে আর কিছু বললাম না। তারপর দুজনে ফোনে মেসেজ আসার শব্দ হলো। ফোনগুলো সজীব হয়ে উঠেছে। বাবা ভালো আছে, সার্জারির প্রয়োজন হয়নি, বা কাঁধে ও পাঁজরে লেগেছিল, বা কোনোই ভেঙেছে, রাস্তা পেরোতে গিয়ে দুর্ঘটনা। মায়ের সঙ্গে কথা হলো, শুনলাম ওর ফোন নিশান বোধহয় দাদাকে বলেছে। হ্যাঁ, ওখানে কানেকশন পাওয়া তো তোমার মেসেজ পাওয়ার পর আর কিছুতেই যোগাযোগ হচ্ছিল না। আমরা তখন অলরেডি ফেরার ট্রেনে। হ্যাঁ, বেশ তাড়াতাড়ি এলাম। আচ্ছা, এক্ষুনি আসছি। চিত্রার যা অবস্থা হয়েছিল কি বলবো। ভাগ্যিস ট্রেনটা পেয়েছিলাম। আসছি। নিশান আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ হাসলো। আমি ওর হাতটা ধরে রইলাম। ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।